আজকের এই বিশেষ এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির এমন এক রুদ্ধশ্বাস লড়াই নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে একদিকে আছে দশকের পর দশক রাজত্ব করা মার্কিন ডলার, আর ঠিক তার বিপরীতে অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে ওঠা ব্রিক্স প্লাস জোট। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই দুই মহাশক্তির স্নায়ুযুদ্ধ পুরো পৃথিবীর আর্থিক মানচিত্রকে একেবারে নতুন করে আঁকতে চাইছে। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। ২০২৫ সালের একটা মেঘলা দিনের কথা একটু কল্পনা করুন তো। রাশিয়ার এক বিশাল অডিটোরিয়ামে বিশ্বের বাঘা বাঘা নেতারা বসে আছেন, আর ঠিক সেখানেই সবার সামনে উন্মোচন করা হল চমকপ্রদ নতুন একটি ব্যাংকনোট, যাকে তারা ডাকছেন দ্য ইউনিট বলে। সাধারণ কোনো কাগজ নয় এটি, এর ওপর জলজল করে খোদাই করা আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা। বুঝতে পারছেন, এটি কেবল একটা কারেন্সি নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা ডলারের একছত্র রাজত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর এক বিশাল সংকেত। তো এই পুরো ভূ-রাজনৈতিক দাবার ছকটি পরিষ্কারভাবে বুঝতে আমরা আজকের আলোচনাকে কয়েকটি ধাপে সাজিয়েছি। আমরা শুরু করব হুমকির মুখে থাকা ডলার এবং ব্রিক্স প্লাসের সম্প্রসারণ দিয়ে। এরপর জানব ডলারাইজেশন বা ডলার বর্জনের আন্দোলন, জোটের ভেতরের ফাটল এবং এর পাল্টা অর্থনৈতিক আক্রমণ সম্পর্কে। আর একদম শেষে আমরা কথা বলবো আমাদের ভবিষ্যৎ অর্থব্যবস্থা নিয়ে। চলুন তাহলে প্রথম পয়েন্টে যাওয়া যাক। ১ নম্বর বিষয়, হুমকির মুখে ডলার, অস্তিত্ব রক্ষার লড়াই। গত ৮০ বছর ধরে মার্কিন ডলার যে রাজত্ব করে আসছে, তা আজ কিভাবে এক নজিরবিহীন আর সুসংগঠিত হুমকির মুখে পড়েছে, সেটাই আমরা এখানে দেখব। ডলার জিনিসটা আসলে কি, সেটা একটু গভীরভাবে ভেবে দেখুন। ডলার কেবল প্রতিদিনের কেনাকাটার সাধারণ কোনো অর্থ নয়, এটি আমেরিকার এমন এক মারাত্মক শক্তিশালী ভূ-রাজনৈতিক হাতিয়ার, যা দিয়ে চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো দেশের অর্থনীতিকে আক্ষরিক অর্থে অচল বা ভাতে মারার ব্যবস্থা করে দেওয়া সম্ভব। এবার আসছি আমাদের দ্বিতীয় অংশে, ব্রিক্স প্লাসের সম্প্রসারণ, এক নতুন বৈশ্বিক জোট। চলুন দেখি কিভাবে সম্পদের পাহাড় নিয়ে গড়ে ওঠা এই জোটটি বিদ্যুৎ গতিতে নিজেদের পরিধি বাড়িয়ে চলেছে। ২০০১ সালের কথা ভাবুন। ব্রিক শব্দটা তখন ছিল নিছকই কাগজে একটি অর্থনৈতিক ধারণা, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এক অবিশ্বাস্য রূপান্তর ঘটেছে এখানে। ২০২৪ সালে এসে মিশর, ইরান, ইথিওপিয়া, আরব আমিরাত এবং ২০২৫-এ ইন্দোনেশিয়া যুক্ত হয়ে এটি এখন এক সুবিশাল এবং প্রভাবশালী বৈশ্বিক ব্লকে পরিণত হয়েছে। এই জোটটা আসলে কতটা বিশাল জানেন? পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক, মানে প্রতি ২ জনের মধ্যে একজন মানুষই এখন এই জোটের অংশ। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি তেলের ৪৪% এবং আধুনিক স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান তৈরির জন্য প্রয়োজনীয় ৭২% খনিজ সম্পদ এখন সরাসরি তাদেরই হাতে। মানে দুনিয়া চালানোর চাবিকাঠি অনেকটাই তাদের পকেটে চলে যাচ্ছে। তো এবার ৩ নম্বর বিষয়ে আসা যাক, ডলারাইজেশন বা ডলার বর্জনের আন্দোলন, সিস্টেমকে পাশ কাটানোর চেষ্টা। আমেরিকার এই আর্থিক আধিপত্য থেকে নিজেদের মুক্ত করতে দেশগুলো ঠিক কি কৌশল আর বিকল্প পথ খুঁজছে, সেটাই আমরা এখন বিশ্লেষণ করব। তাদের এই ডলার বর্জনের পেছনের মূল কারণ বুঝতে হলে আমাদের সুইফট সিস্টেমকে বুঝতে হবে। এটি আন্তর্জাতিক লেনদেনের একটা ব্যবস্থা ঠিকই, কিন্তু এর উপর যুক্তরাষ্ট্রের মারাত্মক প্রভাব রয়েছে। ২০১২ সালে ইরানকে এই সিস্টেম থেকে বের করে দিয়ে তাদের অর্ধেক তেলের আয় ধসিয়ে দেওয়া, কিংবা ইউক্রেন সংকটের সময় রাশিয়ার বিশাল রিজার্ভ আটকে দেওয়া, এই ঘটনাগুলো বিশ্বের অন্যান্য দেশকে একটা খুব পরিষ্কার বার্তা দিয়েছে। তারা বুঝে গেছে নিজস্ব সম্পদ ঠিক ততটুকুই নিরাপদ যতটুকু আমেরিকার নীতির সাথে তাল মিলিয়ে চলা হবে। আর ঠিক এই কারণেই তারা একটা সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছে। দেশগুলো খুব সুপরিকল্পিতভাবে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। এই যেমন বিকেন্দ্রীকৃত ব্রিক্স পে চালু করা, রাশিয়া ও চীনের ৯৯% বাণিজ্য নিজেদের মুদ্রায় করা, কিংবা ভারতের রুপিতে রাশিয়ার তেল কেনা এবং চীন ও ব্রাজিলের ইউয়ানে বাণিজ্য করা, এই সব কিছুই কিন্তু ডলার নির্ভর প্রথাগত সিস্টেমকে পুরোপুরি এড়িয়ে চলার এক দারুণ হিসেবি পদক্ষেপ। কিন্তু একটু দাঁড়ান, একটা সঠিক এবং অবজেক্টিভ বিশ্লেষণের জন্য আমাদের তো মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে, তাই না? আমাদের ৪ নম্বর পয়েন্ট,
জোটের ভেতরের ফাটল এক সূক্ষ্ম ভারসাম্য। বাইরে থেকে দেখতে জোটটিকে যতটাই একতাবদ্ধ মনে হোক না কেন, ভেতরে লুকিয়ে থাকা ফাটল আর অবিশ্বাসগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। ভারত আর চীনের দিকটাই ধরুন, তাদের অর্থনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির পার্থক্য আক্ষরিক অর্থে আকাশ-পাতাল। একদিকে ভারত আমেরিকার সাথে তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে খুব সাবধানে দড়ির ওপর দিয়ে হাঁটার মতো কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে, কারণ তারা কোনো আমেরিকা বিরোধী সামরিক ব্লকের অংশ হতে চায় না। অন্যদিকে ভারতের চেয়ে 6 গুণ বড় অর্থনৈতিক দেশ চীন চাইছে পুরো বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার করতে, আর তারা বেশ আগ্রাসিভভাবেই একটি আমেরিকা বিরোধী অবস্থানকে উস্কে দিচ্ছে। মানে বুঝতেই পারছেন, ব্রিক্স ভেতর থেকে একেবারেই এক কাট্টা কোনো ব্লক নয়। ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত বিরোধ ও সামরিক উত্তেজনা তো আছেই, তার ওপর ছোট দেশগুলোর একটা ভয় কাজ করছে যে ব্রিক্স হয়তো শেষ পর্যন্ত চীনের নিজস্ব ক্লাবে পরিণত হবে। সামরিক না অর্থনৈতিক, জোটের আসল উদ্দেশ্য কী হবে তা নিয়ে এই আদর্শিক দ্বন্দ্ব দেশগুলোর জন্য পরিস্থিতিকে বেশ ঘোলাটে করে তুলেছে। চলুন এবার দেখি আমেরিকা কিভাবে এর পাল্টা জবাব দিচ্ছে। আমাদের 5 নম্বর বিষয়, অর্থনৈতিক পাল্টা আক্রমণ, শুল্কের হুমকি। বৈশ্বিক মঞ্চে নিজেদের মুদ্রার আধিপত্য টিকিয়ে রাখতে মার্কিন প্রশাসন কিভাবে আগ্রাসী অর্থনৈতিক প্রতিশোধ নেওয়ার পথে হাঁটছে তা আমরা এখন দেখব। 100%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বিশাল সংখ্যাটি কোনো সাধারণ পরিসংখ্যান নয়। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে একদম সরাসরি হুমকি দিয়েছেন, যেসব দেশ মার্কিন ডলার বর্জনের চেষ্টা করবে তাদের ওপর এই 100% শাস্তিমূলক শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে। এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং অর্থনীতিতে সরাসরি এক যুদ্ধের ডাক। আর এই অর্থনৈতিক হুমকির প্রভাবও বেশ সুদূরপ্রসারী। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এমন আগ্রাসী কৌশল আন্তর্জাতিক সম্পর্কগুলোকে পাল্টে দিচ্ছে। যেমন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তড়িঘড়ি করে কমন মুদ্রার প্রস্তাব থেকে পিছিয়ে এসেছেন। আবার দক্ষিণ আফ্রিকার সাথে আমেরিকার সম্পর্কের একেবারে চরম অবনতি ঘটেছে। তবে মজার ব্যাপার হল, এই শুল্ক যুদ্ধের ফলে খোদ আমেরিকার অভ্যন্তরীণ বাজারেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়া এবং ব্যাপক মূল্যস্ফীতির প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রচণ্ড চাপের মধ্যে ভারত কিন্তু খুব দারুণ একটা কৌশল অবলম্বন করেছে। সস্তায় তেল কিনে পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধে অর্থায়নের জন্য আমেরিকার তরফ থেকে তাদের উপর বেশ চাপ রয়েছে। কিন্তু তার সত্ত্বেও ভারত সরাসরি ডলার বর্জনের পথে হাঁটছে না, বরং তারা অত্যন্ত নীরবে ডিজিটাল রুপির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য চালানোর চেষ্টা করছে, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, অর্থাৎ সরাসরি মার্কিন শুল্কের মুখে পড়তে না হয়। আর এরই সাথে আমরা এসে পড়েছি আমাদের একেবারে শেষ অংশে, অর্থব্যবস্থার ভবিষ্যৎ, এক বিভক্ত বিশ্ব। এই যে চারদিকে নানামুখী সংঘাত চলছে, এটি 2026 এবং তার পরবর্তী বৈশ্বিক অর্থনীতির মানচিত্রকে ঠিক কিভাবে বদলে দিতে পারে তাই আমরা এখন বিশ্লেষণ করব। সেই যে শুরুতে দ্য ইউনিট ব্যাংক নোটের কথা বলেছিলাম, চলুন তার মূল মেকানিজমটা একটু দেখি। পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরে এর জন্য তাৎক্ষণিক একটা গ্রহণযোগ্যতা বা ভ্যালু তৈরির উদ্দেশ্যে এই নোটের পেছনে 40% সোনার মজুদের প্রস্তাব করা হয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, সম্প্রতি চীন এবং ভারত উভয়েই ঐতিহাসিকভাবে বিশাল পরিমাণ সোনা মজুদ করা শুরু করেছে। সবকিছু কেমন একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে, তাই না? তবে এখানে একটা অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ তুলনা করা খুব জরুরি। একদিকে রয়েছে ডলারের শত বছরের প্রতিষ্ঠিত আইনি স্বচ্ছতা, বাজারের বিশাল গভীরতা এবং বৈশ্বিক আস্থা, আর ঠিক তার বিপরীতে রয়েছে ব্রিক্সের বিপুল পরিমাণ কাঁচামালের শক্তি, ক্রমবর্ধমান সোনার রিজার্ভ এবং বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তোলার প্রবল উচ্চাকাঙ্ক্ষা। লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি অর্থনীতিতে কোনো রাজত্বই চিরকাল টিকে থাকে না। 19 শতকে পুরো দুনিয়া শাসন করত ব্রিটিশ পাউন্ড, আর 20 ও 21 শতক জুড়ে আমরা দেখলাম মার্কিন ডলারের একছত্র আধিপত্য। কিন্তু 2026 এবং তার পরের সময়গুলো কি আমাদের একটি বিভক্ত, বহুমেরুষী বা মাল্টিপোলার আর্থিক ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে? তো বিশ্ব অর্থনীতির এই ভবিষ্যৎ শেষ পর্যন্ত কারা নির্ধারণ করবে? ডলারের একচেটিয়া অর্থনৈতিক ক্ষমতা নাকি ব্রিক্স প্লাসের কৌশলগত অভিযোজন? কে জিতবে এই লড়াইয়ে? এই বিশাল প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখেই আমাদের আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। নতুন কোনো দারুণ বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে।